নানা সমালোচনার পর নতুন শিক্ষাক্রমে ইংরেজি বর্ণ দিয়ে ফলাফল বোঝানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাবলিক পরীক্ষার আদলেই হবে স্কুলের পরীক্ষাও। চলতি বছর স্কুলের পরীক্ষার দায়িত্ব পাঠ্যপুস্তক বোর্ডের হাতে থাকলেও আসছে বছর থেকে নৈপুণ্য অ্যাপের মাধ্যমে এটি বাস্তবায়ন করবে শিক্ষা বোর্ড। বাকিটা জানাচ্ছেন শারমিন নীরা। দীর্ঘদিন ধরে আলোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রম অনুযায়ী কেন্দ্রভিত্তিক পাবলিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী মূল্যায়ন পরীক্ষার 65% হবে লিখিত আর 35% হবে বিভিন্ন কার্যক্রম ভিত্তিক। ইংরেজি বর্ণমালা দিয়ে পরীক্ষার মূল্যায়ন করা হবে। যদি আমরা আগের অ্যালফাবেটিক ইয়েতে প্রকাশ করতে পারি, সেটা কথা বলা হয়েছে, আমরা এখন সেটা দেখব। অর্থাৎ যেটা অনন্য বলেছি সেটা হয়তো A+ এখন পাশে দিয়ে আমরা হয়তো A+টা ব্যবহার করব, যাতে করে অন্যের সঙ্গে কমিউনিকেট করবার জন্য, সবাই বোঝার সহজের জন্য যেন সেটা কাজ করতে পারে। আগামী 3 জুলাই থেকে শুরু হতে যাওয়া স্কুল পর্যায়ে ষান্মাসিক পরীক্ষা হবে একই আদলে। পরীক্ষা শুরুর আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রশ্ন পাঠানো হবে সারা দেশের প্রায় 34,000 শিক্ষা প্রতিষ্ঠানে। প্রধান শিক্ষকের পোর্টালে আজকে সন্ধ্যায় আমরা পাঠিয়ে দেব এবং নৈপুণ্য অ্যাপের মাধ্যমে প্রধান শিক্ষক তার যে আইডি দিয়ে নৈপুণ্যতে ঢুকে সেটা ডাউনলোড করে কালকের পরীক্ষা চালাবেন। নতুন শিক্ষাক্রমের আওতায় আসা শিক্ষার্থীদের 2026 সালের এসএসসি পরীক্ষা হবে এই আদলে। পাবলিক পরীক্ষা ছাড়াও আসছে বছর থেকে স্কুল পর্যায়ের 6 মাস পর পর নেওয়া ষান্মাসিক পরীক্ষার দায়িত্ব চলে যাবে বোর্ডের কাঁধে। 25-এ যারা ক্লাস 10-এ উঠবে তাদেরটাই আমাদের 2026-এর জানুয়ারিতে পাবলিক অ্যাসেসমেন্ট হবে। আমরা সেইভাবে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি, যাতে করে আমরা 2026-এর 25-এর জানুয়ারি থেকে আমরা এই নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে আমাদের এই ষান্মাসিক শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়ন সমস্ত ডেটা আমরা আমাদের বোর্ডগুলোর মাধ্যমে আনতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। গত বছর ষষ্ঠ সপ্তমে, চলতি বছর প্রাথমিক সহ অষ্টম আর নবম শ্রেণীতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। একইভাবে 2027 সালে দ্বাদশ শ্রেণীতেও চালু হবে নতুন শিক্ষাক্রম। শারমিন নীরা, 71, ঢাকা। নতুন কারিকুলামে মূল্যায়ন পদ্ধতি কেমন হতে যাচ্ছে এ নিয়ে এতদিন দ্বন্দ্বে ছিলেন সবাই। অভিভাবকেরা দুশ্চিন্তায়, শিক্ষার্থীরা দিশাহীন। পরীক্ষা বলে তবে কিছু থাকছে না, নানা আলোচনা। শিক্ষকরা ঠিক বুঝে উঠতে পারছিলেন না কিভাবে মূল্যায়নের কাজটি তারা করবেন। শেষে আজ সিদ্ধান্ত এলো, মূল্যায়ন পরীক্ষার 65% হবে লিখিত আর 35% হবে বিভিন্ন কার্যক্রম ভিত্তিক। আর এতদিন যে ত্রিভুজ, বৃত্ত আর চতুর্ভুজের নিয়ম ছিল তা বদলে ইংরেজি বর্ণমালা দিয়ে পরীক্ষার মূল্যায়ন করা হবে। যদি তাই হয় তবে সংখ্যা কি দোষ করেছিল, সব নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মশিউজ্জামান এবং বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট এবং লেখক অধ্যাপক ডক্টর এম কায়কোবাদ। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। অধ্যাপক মশিউজ্জামান, আপনারা শেষ পর্যন্ত এটি করতে পারলেন, তবে যখন করলেন তখন মাধ্যমিকের প্রায় 1 কোটি শিক্ষার্থী কাল ষান্মাসিকের পরীক্ষায় বসতে যাচ্ছে এবং এই সিদ্ধান্তটা আপনারা ঠিক আগের দিন নিলেন কিভাবে মূল্যায়ন হতে যাচ্ছে তাদের। সিদ্ধান্ত নিতে এত দেরি হলো কেন? প্রায় 1.5 বছর সময় লাগলো কেন আসলে? ধন্যবাদ আপনাকে। কিন্তু আমার মনে হয় যে এখানে একটু বোঝার ভুল হচ্ছে। আমরা যে সিদ্ধান্তটা গতকালের এনসিসি সবাই চূড়ান্ত করেছি সেটা পাবলিক পরীক্ষার মূল্যায়নের জন্য, অর্থাৎ 2026 সালের জানুয়ারিতে যে পাবলিক পরীক্ষা হবে, এসএসসি পরীক্ষা হবে বা এসএসসি দাখিল পরীক্ষা হবে সেটার জন্য। কিন্তু এই স্কুল কেন্দ্রিক যে পরীক্ষা সেগুলো কিন্তু আমরা গত বছরও করেছি এবং 2022 সালে আমরা পাইলটিং এর সময়ও করেছি এবং সেই প্রক্রিয়াগুলোকেই ধীরে ধীরে পরিশীলিত করা হয়েছে। শুধু আমরা প্রত্যেকটা পরীক্ষার পরে 2022 সালে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে আমরা যখন নতুন শিক্ষাক্রম চালু করেছি তখনও কিন্তু সারা দেশে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা মূল্যায়নের মধ্য দিয়ে গেছে, সামষ্টিক মূল্যায়নে গেছে, সেখানকালীন মূল্যায়নের মধ্য দিয়ে গেছে। এবং সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে সেটা এভাবেই করা হয়েছে এবং সেখানে যে ভুল ত্রুটিগুলো ধরা পড়েছে সেগুলো আমরা প্রত্যেকটা পরীক্ষার পরে একটা গবেষণার মাধ্যমে সেই সেগুলোকে আইডেন্টিফাই করেছি এবং সেগুলোকে সংশোধন করবার ব্যবস্থা নিয়েছি।
আর এখন গতকাল যে সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে সেটা মূলত ২৬ সালের ১ জানুয়ারিতে যে এসএসসি পরীক্ষা হবে সেটাকে ঘোষণা করা হলো। আর সেই সঙ্গে আমাদের স্কুলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণীতে যে সামষ্টিক মূল্যায়নগুলো হবে সেগুলো শিক্ষার্থীদের জন্য কোনো নতুন চ্যালেঞ্জের নয়, বা এটা কালকে তারা পরীক্ষা দিবে আজকে জানছে কেমন করে পরীক্ষা হবে, ব্যাপারটা কিন্তু একেবারেই তা নয়। কিন্তু শিক্ষকরা কিন্তু সেই অভিযোগগুলো করছেন। আমার নিজের বাচ্চাও স্কুলে পড়ে, সুতরাং আমিও এই একজন অভিভাবক হিসেবে একই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি। তাদের পরীক্ষাগুলো কি হবে না জানেন শিক্ষকরা, কি ধরনের প্রশ্ন আসবেন, মূল্যায়ন কিভাবে করবেন, তারা কিন্তু ধন্দে ছিলেন। জি, এখানটায় যেটা হয়েছে সেই দ্বন্দ্বটার কারণটা হচ্ছে যে ওই যে লিখিত পরীক্ষা চালু করবার জন্য, অর্থাৎ পুরনো ধারায় যেভাবে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কাকে বলে, কত প্রকার, কি কি উদাহরণ সহ বর্ণনা করো, এই ধরনের প্রশ্নের প্রত্যাশা ছিল একটা, এবং সেটা দীর্ঘদিনের চর্চার অনুক্রমে সেটা করবার জন্য আমাদের উপর একটা চাপ ছিল। সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, যেহেতু মন্ত্রণালয় থেকে গত ফেব্রুয়ারিতে, আমাদের এটা কিন্তু আরো আগেই চূড়ান্ত হয়েছে, মন্ত্রণালয় থেকে গত ফেব্রুয়ারিতে একটা কমিটি গঠন করা হয়েছিল, অত্যন্ত উচ্চ পর্যায়ের কমিটি, এবং শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তর অধিদপ্তরের সর্বোচ্চ কর্মকর্তারা সেটাতে সংযুক্ত ছিলেন। সেখানটাতেও এটা নিয়ে আলোচনা হয়েছে পর্যাপ্ত, এবং নতুন শিক্ষাক্রমের আলোকে পরীক্ষাটা যেমন করে হওয়া উচিত সেভাবেই এটাকে দাঁড় করানো হয়েছে। ওই লিখিত পরীক্ষার বিষয়টাই মূলত এই দ্বিধাটা তৈরি করেছে, এবং শিক্ষকরাও সেই জায়গাটাতেই বিভ্রান্ত হয়েছে যে যখন বলা হয়েছে যে পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনাটা হচ্ছে, কমিটি গঠন করা হয়েছে, সেটা কিভাবে হবে সেটা বলা হচ্ছে, লিখিত অংশের কথা বলা হচ্ছে, মূলত আমাদের এই প্যাডাগজিটা যেটা অনুসরণ করা হয়েছে সেই প্যাডাগজি অনুসারেই এখন পরীক্ষাটা পদ্ধতিটা নির্ধারণ করা হয়েছে, এবং এটা আমাদের শিক্ষকদেরকে আমরা কিন্তু গত ডিসেম্বরের প্রশিক্ষণে বলেছি। দ্বিধাদ্বন্দ্বটা তৈরি হয়েছে যেহেতু লিখিত পরীক্ষা আসছে, এরকম একটা কথা এসছে, সেই কারণে আসলে লিখিত অংশটা আমাদের এই প্যাডাগজির অন্তর্ভুক্ত। আমরা কিছু কার্যক্রম করি, সেই কার্যক্রমগুলোর আবার একটা লিখিত অংশও থাকে, এবং সেই লিখিত অংশটা সেটা আমরা 2023 সালেও যখন করেছি তখনও কিন্তু ছিল, এবং সেই সময় আপনি যদি একটু গত বছরের বিভিন্ন ইয়েতে দেখেন, সমালোচনাগুলো দেখেন, বলবে যে বাসা থেকে লিখে এনে জমা দিচ্ছে, অর্থাৎ লিখিত অংশটা সেখানটায় ছিল। ফলে এটা নতুন সিদ্ধান্ত না। এখন যেটা আমরা করেছি সেটা হচ্ছে যেদিন পরীক্ষা সেদিনই প্রশ্ন পাচ্ছে, কাজটা তারা ক্লাসরুমের ভেতরেই করছে, এবং তারপরে সেই অ্যাক্টিভিটিস গুলো করছে, অ্যাক্টিভিটিস কেন্দ্রিক যে লেখা অংশ। আরেকটা দ্বিধা কিন্তু অভিভাবকদের আছে, আরেকটা দ্বিধা অভিভাবকদের আছে যে শিক্ষার্থীরা সঙ্গে বই নিয়ে যেতে পারবে কিনা, নাকি বই বাসায় রেখে যাবে। এটা নিয়েও দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানানভাবে এক একজন এক একভাবে বলছেন। নির্দেশনাটা কি আসলে? এই নির্দেশনাটা আসলে লিখিত আকারে আমরা গত মাসের শুরুতেই আসলে সকল নৈপুণ্য অ্যাপের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়েছি, এবং সেখানে আমরা বলেছি যে বই নিয়ে যেতে আমার কোনো সমস্যা নাই, কারণ বই থেকে কোনো কিছু মুখস্থ করে বা বই থেকে দেখে দেখে লিখে দেবার মতো কোনো প্রশ্ন এখানটায় নাই। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে কিছু কার্যক্রম, যেই জিনিসটা আমি তাকে শেখাতে চাচ্ছি সেটার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স ডিজাইন করা আছে পরীক্ষার প্রশ্নে, এবং সে সেই কার্যক্রমের মধ্য দিয়ে যাবে, এবং সেই কাজটা সে কিভাবে করছে সেই বর্ণনাটা সে তার খাতায় লিখবে। ফলে ওটা বই নিয়ে গেলেও বইতে সে সেটা পাবে। ফলে এটা বই সাথে রাখার ব্যাপারে যে কোনো বাধা নাই, সেটা কিন্তু আমরা গত মাসের প্রথম দিকেই বিদ্যালয়গুলোকে জানিয়ে দিয়েছি। এটা কি এসএসসির পরীক্ষার ক্ষেত্রেও? এসএসসি পরীক্ষার ক্ষেত্রে আমি সেটা বলবো না। এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সেটা হয়তো হবে না, কারণ এসএসসি পরীক্ষার মানে এখনো সিদ্ধান্ত এটা নেওয়া হয়নি না? না, সিদ্ধান্ত নেওয়া হয়নি তা নয়, এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সেটার যেন প্রয়োজন না হয়, বইটার সেভাবেই আমাদের প্রশ্নগুলো প্রণয়ন করা। জি, অধ্যাপক এম কায়কোবাদ, মানে মূল্যায়ন কার্যক্রম ঠিক না করে কারিকুলাম চাপিয়ে দেওয়ার এক ধরনের অভিযোগ আছে, সেটা নিয়ে আসলে কি বলবেন? প্রকৃতপক্ষে আমাদের স্কুল কলেজের পড়ালেখা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখন যেটা করা হচ্ছে শুনলে বেশ ভালো মনে হবে
যে আমরা কোনো ছাত্রকে খারাপ বলবো না, কেউ, তাই না, তাদেরকে মূল্যায়ন করব উন্নত দেশগুলোতে যেভাবে মূল্যায়ন করে। উন্নত দেশ এবং আমাদের কনটেক্সট কিন্তু একরকম নয়। আমাদের সম্পদ খুবই সীমিত, শিক্ষকদের সুযোগ সুবিধা সীমিত, তাদের সময় সীমিত, অনেক ছাত্র তাদের পড়াতে হয়। বিগত বছরগুলোতে আমি বলবো গত 25 বছর যে পরিমাণ পরীক্ষণ আমাদের স্কুল কলেজের ছাত্রদের নিয়ে হয়েছে, এটা কিন্তু বিশাল সংখ্যা, 3 কোটির মতো ছাত্র এবং তাদের পরিবার, না কোনো না কোনো ভাবে তারা আস্থাহীনতায় ভুগেছে। এবং আমি বলবো, যেমন আমরা এক সময় বললাম কত কথা শুনতে কত ভালো শোনায়, সেটা হলো সৃজনশীল প্রশ্ন শুনতে কত সুন্দর, তাই না? তারপর আমাদের সেখানে ফলাফলটা কি, আমরা কি করলাম, ভালো করতে পারলাম, খারাপ করতে পারলাম, তার কোনো বিশ্লেষণ নাই। আমরা যদি কোনো কিছু ভুল করে থাকি সেখান থেকে তো আমাদের শিখতে হবে, এখানে শেখার কোনো চেষ্টাটা আমি দেখছি না। সৃজনশীল প্রশ্নপত্রের বিষয়টা যত বড় সমস্যা ছিল, এখন যে নতুন যেটা আমরা যার সূচনা করলাম, এটা তো কমপক্ষে 10 গুণ কঠিন। 1 গুণ কঠিন কাজ আমরা ঠিক মতো করতে পারি নাই। 10 গুণ কঠিন কাজ, এখানে 3 কোটি মানুষের ইনভলভমেন্ট, 3 কোটি ছাত্রের ইনভলভমেন্ট, হয়তো 10-15 কোটি নাগরিকের ইনভলভমেন্ট, সেখানে কি হবে সেটাকে আমরা ভালো মতো জানি? আমরা তো অনুমানও করতে পারবো না কি হবে। তো আমি খুব আশা করবো যে একটা সূচনা হচ্ছে, আমরা যাতে সফল হই। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা সৃজনশীল প্রশ্নপত্রের বিষয়ে আমরা পারি নাই, তাহলে তার 10 গুণ কঠিন কাজ মাথায় নিলাম কেন? আরো অনেক সময় নিয়ে নিতে হতো না? আমরা কোথায় যাচ্ছি? আমরা কি মঙ্গল গ্রহে যাচ্ছি, চাঁদে যাচ্ছি? গত 20-25 বছর আমাদের মাধ্যমিক পড়ালেখা সম্পর্কে বলতে পারি এর কোনো উন্নতি ঘটে নাই, যথেষ্ট অবনতি ঘটেছে। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি যে 25 বছর 30 বছর পড়ালাম, আমি বলতে পারি আমাদের আগের ছাত্ররা অনেক বেশি বুদ্ধিদীপ্ত ছিল, এখন ঠিক অতটা না। এটা তো আমাদের কারিকুলা, এই যে আমাদের পড়ালেখা, আমাদের স্কুল কলেজের পড়ালেখার ফল তো এটা। বারবার পরিবর্তন করাটা ভালো নয়। যেখানে বিরাট সমাজ, যেখানে সম্পৃক্ত থাকবে, কার রিয়াকশন কিরকম হবে আমরা জানি না, কত রকম আস্থাহীনতায় ভুগবে। আমি নিশ্চিত বেশিরভাগ অভিভাবক যথেষ্ট আস্থাহীনতায় ভুগছে যে কিভাবে মূল্যায়ন হবে, সেই মূল্যায়নে তাদের ছেলেমেয়েরা কিভাবে ভালো করবে তারা চিন্তা করছে। এক্স্যাক্টলি। অধ্যাপক মশিউজ্জামান, মানে আমরা ঠিকঠাক মতো প্রস্তুতি না নিয়ে এত তাড়াহুড়ো করে একটা নতুন সিস্টেমে আসলাম কেন? অধ্যাপক কায়কোবাদ যেমন বলছিলেন যে একটা সহজ, যেটা সৃজনশীল ছিল 1 গুণ কঠিন, সেটাকে আমরা 10 গুণ কঠিন একটা পদ্ধতি, সেটা ব্যর্থ হবার, মানে ব্যর্থতা বলবো না, মানে ওখান থেকে তো সরে আসতে হয়েছে নিশ্চয়ই কোনো কারণে, ভালোর জন্যই হয়তো করেছেন, কিন্তু মানে এটা হাতে নিলাম কেন প্রস্তুতি? জি, ঠিক আছে। স্যার কিন্তু বলেছেন যে আমরা অতীতের জিনিসগুলো থেকে শিক্ষা নিয়েছি কিনা। আমরা আসলে শিক্ষা নিয়েই এখানটায় এসেছি। আমরা অতীতের গুলোকে বিশ্লেষণ করেছি। আমরা 96 সালে যখন এমসিকিউ চালু করেছি, সেখানে একটা প্রত্যাশা ছিল আমাদের শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, সূক্ষ্ম চিন্তন, দক্ষতার বিকাশ ঘটানো, এবং সেটার মাধ্যমে হয়নি, কেননা আমরা পরীক্ষা পদ্ধতিটা রেখেছিলাম সুনির্দিষ্ট একটা 3 ঘন্টার পেপার পেন্সিল টেস্টের মধ্যে। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বাচ্চাদেরকে হাজার হাজার এমসিকিউ মুখস্থ করতে হয়েছে এবং তাদের উপরে পড়ার একটা চাপ হয়েছে, পড়ালেখাটা তাদের কাছে নিরানন্দময় হয়েছে। সেটা থেকে উত্তরণের জন্য 2012 সালে আমরা সৃজনশীল পদ্ধতিতে গেছি। আমরা মনে করেছিলাম যে সৃজনশীল পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীরা নিজের ভাষায় নিজের কথাগুলো বলবার সুযোগ পাবে, তার সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটবে। এবং সেখানটাতেও যেহেতু আমরা 3 ঘন্টার একটা পেপার পেন্সিল টেস্টের ভেতরে সেটাকে আবদ্ধ রেখেছি, যার ফলে সেটাতেও আমরা যথাযথ সাফল্য অর্জন করতে পারি নাই।
সেই শিক্ষা থেকেই স্যার যেটা বলেছেন, আমরা সেখান থেকেই স্যার শিক্ষা নিয়ে সেগুলোর উপরে গবেষণা করেই গবেষণার ফলাফলের ভিত্তিতে আমরা এই পরিবর্তনটার জন্য কিন্তু পদক্ষেপ। এখানেও তো আপনারা সেই টাইমটাই দিলেন, আপনারা এখানেও তো 5 ঘন্টা রেখেছেন, 65% মার্কস আপনারা লিখিত রেখেছেন, একই তো। এমনকি আমি আবার দেখছি যে আপনারা যে সিদ্ধান্তগুলো, আমার প্রশ্ন, জি না, এটা আসলে তেমন নয়। এটা আসলে সেই একই পেপার পেন্সিল টেস্ট নয়, এটা মূলত অ্যাক্টিভিটি বেসড কাজ, এবং এখানটায় শিক্ষার্থীকে মুখস্থ করে এসে লিখবার বিষয়গুলো নাই। ফলে আমার শিক্ষার্থীরা কিন্তু আনন্দের সঙ্গে একটা কাজ করবে এবং সেই কাজটার বর্ণনা সে তার ভাষাতেই লিখবে, কেননা সে সেটা অন্য কোথাও কোনো, এমনকি তার পাঠ্যপুস্তকটা নিয়ে গিয়েও সেখান থেকে লিখতে পারবে না। এবং সেই জন্যই সেটা তার নিজের ভাষায় লিখবে, নিজের কথাটা লিখবে, যে কাজটা তাকে দেওয়া হয়েছে সেই কাজটা যেভাবে করেছে সেই বর্ণনাটা সে করবে, এবং সেখানটাতেই তার প্রতিভার বিকাশ ঘটবার সুযোগটা তৈরি হবে। মানে আপনি যেভাবে বলছেন শুনতে খুব ভালো লাগছে। যদি সারা বাংলাদেশের সবগুলো স্কুলে, ক্লাসরুমে এভাবে করা যেত তাহলে সেটা নিশ্চয়ই অসাধারণ, অনন্য হতো। কিন্তু বাস্তবতাটা কি সেরকম? কারণ অনেক শিক্ষকরা অভিযোগ করছেন, অভিভাবকরা অভিযোগ করছেন, বা যারা এই শিক্ষার্থীদের নানানভাবে সাহায্য করেন শিখতে, তারা অভিযোগ করছেন যে যারা এই পদ্ধতিটা বানাচ্ছেন বা যারা এই পদ্ধতিগুলোর সিদ্ধান্ত নিচ্ছেন, আপনারা যারা টেবিলে বসে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন, আপনারাই ভালোভাবে জানেন, কিন্তু এখন পর্যন্ত এই আপনাদের যে চিন্তা, সেই চিন্তাটা শিক্ষকদের মধ্যে যায়নি। কি বলবেন? জি, এখানে কিছু প্রতিবন্ধকতা তো থাকবে। একটা 300 বছরের চর্চা থেকে বেরোবার চেষ্টা আসলে এটা। সুতরাং প্রথম দিকে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে, কিন্তু আমাদের শিক্ষকরা প্রশিক্ষণ পেয়েছে। আর আপনারা যেটা বলেছেন যে তাড়াহুড়া করে মোটেই নয়, আমরা 2017 সাল থেকে কাজটা শুরু করেছি, গবেষণার কাজটা। 2019 সালে এসে আমরা ফ্রেমওয়ার্কটা দাঁড় করিয়েছি, 2022 সালে এসে আমরা পাইলটিং করেছি, 2023 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে, আমরা 2012 সালের কারিকুলাম করেছি, একদিনেই কিন্তু আমার সকল শ্রেণীর শিক্ষাক্রম পরিবর্তন ঘটেছে। এবার আমরা 2022 সালের পাইলটিং এর পর 2023 সালে দুটো মাত্র শ্রেণীতে নতুন কারিকুলাম দিয়েছি, 2024 সালে আর দুটোকে যুক্ত করেছি, 2025 সালে এসে আমরা 10ম শ্রেণীটা যুক্ত করছি, এবং 26, 27, একাদশ এবং দ্বাদশে যাচ্ছি। অর্থাৎ দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, এবং প্রতিটা ক্ষেত্রে গবেষণার ফলাফলের ভিত্তিতে বাস্তবায়নের চ্যালেঞ্জগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে। কিন্তু এখানে আরেকটা অভিযোগ বা প্রশ্ন কিন্তু আসছে যে আপনারা বারবার এই পদ্ধতিগুলো বদলাচ্ছেন 2017 সাল থেকে। আপনারা ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত রেখেছিলেন, সেটা থেকে সরে এলেন, আপনারা এখন আবার A+, A, B, C এরকমে যাচ্ছেন। সুতরাং আপনারা কিন্তু ঘুরে ফিরে আপনাদের নিজেদের সিদ্ধান্তগুলোই বদলাচ্ছেন। এখন যেটা আছে সেটা আবার কবে বদলাবেন, সে প্রশ্ন আসছে। না, এখানেও একটু ত্রুটি হচ্ছে, কারণ আপনি যেটা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের কথা বলছেন, সেটা হচ্ছে 3টা স্টেটমেন্টকে আমরা যেহেতু ডিজিটালি ওটাকে ব্যবহার করবার জন্য, অ্যাপসে ব্যবহার করবার জন্য কতগুলো আইকন হিসেবে ব্যবহার করেছি। আমার সেই 3টা স্টেটমেন্ট প্রত্যেকটা পারফরমেন্স ইন্ডিকেটরকে আইডেন্টিফাই করবার জন্য, যে কোন পারফরমেন্স দেখলে আমি তাকে কোন লেভেলে আছে বলে ঠিক করব, সেটা 3টা লেভেল করেছি। সেই 3টা লেভেল কিন্তু এখনো অক্ষুণ্ণ আছে। এই ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত শিক্ষকের অ্যাপসে ব্যবহার করবার জন্য নয়, শিক্ষার্থীর কাছে রেজাল্ট হিসেবে যাবার জন্য কখনোই ব্যবহার করা হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কাছে খুব জটিল লাগছে, আমি নিজেই আসলে বুঝতে পারছি না। হয়তো সামনাসামনি দেখলে আসলে অভ্যস্ততার জন্য হয়তো, নিশ্চয়ই। অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, মানে কি দেখেন আসলে চ্যালেঞ্জ কি তৈরি হচ্ছে আসলে? আমার তো আসলে শিক্ষায় কোনো প্রশিক্ষণ দুর্ভাগ্যজনকভাবে আমার নাই। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম, আমাদের এরকম প্রশিক্ষণ হতো না। স্কুল কলেজের শিক্ষকদের প্রশিক্ষণ হয় নানা ধরনের, আমার দুর্ভাগ্যজনকভাবে ওটা নাই। আমি যেটাই করতে পারি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি ফলটা দেখে বলতে পারি যে না, আমার প্রোডাক্টটা তেমন একটা ভালো হয়নি। কেমন আমি বলবো যে শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন এটা মনে হয় কাম্য না।
আমাদের একটু একটু করে অগ্রসর হওয়া উচিত ছিল। বিশেষ করে আমাদের পিছনে যে অভিজ্ঞতা সুখকর নয়। আমরা অনেক বুক ফুলিয়ে বলেছি নতুন একটা পদ্ধতি আমরা করলাম, তারপর সেখান থেকে পেছনে ফিরে এসেছি। তাহলে একবার হয় নাই, অনেকবার হয়েছে। এই জন্য আমার মনে হয় যে একটা বৈপ্লবিক পরিবর্তন করার চিন্তা ভাবনাটা আমার মনে হয় না এটা সঠিক হয়েছে। একটু একটু করে করতে হতো, একটু একটু করে সেই অভিজ্ঞতা দেখে ধীরে ধীরে আমাদের শিখতে হতো। আমরা সেটা করি নাই। আমাদের পড়ালেখা খুব ভালো যা আছে আমি সেটা বলবো না। একবার একজন সিনিয়র সচিব আমাকে 3টি বই পাঠালেন, প্রথম শ্রেণীর, যদিও মাধ্যমিকের না, বাংলা, ইংরেজি, অঙ্ক। সেই বইতে আমি 40 পৃষ্ঠায় ভুল পেলাম এবং ওনাকে পাঠিয়ে দিলাম। কেমন এই হলো আমাদের অবস্থা। এত বছর পরে, স্বাধীনতার 52-53-54 বছর পরেও আমরা আমাদের পাঠ্যপুস্তকে যথেষ্ট ভুল দেখছি। এখন শিল্পের শনৈ অগ্রগতি। আমি যখন স্কুলের ছাত্র ছিলাম তখন 1 পৃষ্ঠা লিখতে কিংবা টাইপ করতে কত কষ্ট করতে হতো। একটা বর্ণ ছুটে গেলে সেটা আবার নতুন করে টাইপ করতে হতো। তখন আমাদের পাঠ্যপুস্তকে ভুল থাকতো না, আর এখন পাতায় পাতায় ভুল থাকে। সুতরাং কোনো কিছু খুব ভালো মতো চলছে বলে আমার মনে হয় না। শিক্ষায় আমাদের কমিটমেন্ট, অঙ্গীকার মনে হয় প্রশ্নবিদ্ধ। কেমন এবং আমরা অনেক অনেক বেশি চেষ্টা করছি, বারবার চেষ্টা করছি, ঘন ঘন চেষ্টা করছি, যার ফলে আমরা ত্রুটি মুক্ত হতে পারছি না আমার ধারণা। কেমন তবে আমি প্রাণে আশা করি আমাদের যে নতুন পদ্ধতি এটা সফল হোক। আর কতদিন ব্যর্থতার চক্রে আমরা আবদ্ধ থাকবো? আমাদেরকে সফল হতে হবে। আর এই যে একটা কথা, ছাত্রদের মাথা থেকে চাপ কমাবো, আমার মনে হয় না এটা সঠিক। চাপ না থাকলে ওরা বড় হবে, কিন্তু চাপ সহ্য করতে পারবে, বড় হবে, দক্ষ হবে। চাপহীন ভাবে আমরা ভালো মানুষ হয়ে যাবো? কখনো হবো না। চাপ থাকতে হবে, সবাইকে A+ পেতে হবে না। সিস্টেম তো ভালো হইলো না যে বোর্ডের সর্বোচ্চ গ্রেড 1,80,000 ছাত্র পাচ্ছে। তাহলে এটা কোনো গ্রেডিং হলো? এটা কোনো গ্রেডিং হলো না। এই যে সস্তা বলা যে আমরা হিরো বানাতে চাই না, তো কথা হলো আমাদের সীমিত সম্পদের দেশ, অনেক অনেক চাহিদা। এর মধ্যে যারা পড়ালেখা ভালো করবে ওরাই পড়ালেখায় এগিয়ে যাবে, সবাইকে মাস্টার পিএইচডি করতে হবে না। অধ্যাপক মশিউজ্জামান, কি বলবেন? চাপ তো থাকতে হবে, চাপ না থাকলে এই বয়সের শিক্ষার্থীরা। জি, আমি স্যারের আগের কিছু কথা নিয়ে বলতে চাই। প্রথম কথা, স্যার যেটা বলছেন যে আগের চাইতে আমাদের শিক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ হয়েছে, একই সাথে আবার স্যারকে দেখতে হবে যে খারাপ যতটুকু হয়েছে তার চাইতে কোয়ান্টিটিটা কি পরিমাণ বেড়েছে সেটা একটু দেখেন। স্যাররা হয়তো বলবেন যে স্যারদের জেনারেশনে ভালো ছাত্র বলে সব মিলে যদি আঙ্গুলে গলেন 20 জন পাবেন, এবং 7.5 কোটির মধ্যে ওই যে 20 জন বের হয়ে আসছে। এখন আমার 17 কোটির মধ্যে 17 লক্ষ ওই ক্যাটাগরির শিক্ষার্থী বের হয়। আসলে বিষয়টা হচ্ছে যে আপনার কোয়ান্টিটি এবং কোয়ালিটির সাথে এক্সপ্যানশন আছে। আমাদের শিক্ষার্থীরা আসলে যতটা খারাপ বলতে মনে করা হচ্ছে, ওটাও আমি কোয়ালিটির প্রসঙ্গই কিন্তু বলছেন। উনি বুয়েটে ওনার শিক্ষার্থীদের দেখেই উনি কোয়ালিটির কথাই বলছিলেন। জি, এখন কোয়ালিটি আপনি যখন কোয়ান্টিটিটা ব্যাপকভাবে বাড়াবেন তখন কোয়ালিটিটা কিছুটা কমবে। আচ্ছা, তারপরে আমরা সেটা খুব স্বাভাবিক। কিন্তু আগে যেটা হয়েছে, শিক্ষা খুব সীমিত সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন শিক্ষায় 98 ভাগ মানুষের মধ্যে বিস্তার ঘটানো হয়েছে। ফলে আপনি 98% মানুষের ভেতরেই একই কোয়ালিটি বা সেই আগের মতো 1%-এর কোয়ালিটি এই 98% মধ্যে এক্সপেক্ট করাটাই তো আসলে উচিত হবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের শিক্ষার যে বিস্তার ঘটেছে, সেই বিস্তৃত শিক্ষার মধ্যে আমরা যদি ছাত্রদের সময়ের সেই ভালো শিক্ষার কোয়ালিটি খুঁজি, তাহলে সেই 98%-এর মধ্যে সেটা পাবো না। এটাই খুব স্বাভাবিক কথা। অধ্যাপক মশিউজ্জামান এবং ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে সংবাদ যোগে।